ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। যুগনায়ক বিবেকানন্দ। আমরা গতদিন যেটা পড়ছিলাম, লন্ডনে স্বামীজি লন্ডনে আছেন, লন্ডনে বিভিন্ন বক্তৃতা আদি স্বামীজির চলছে, সেই হিসাবে আমরা পড়ছিলাম স্বামীজি সেখানে কীভাবে জনপ্রিয়তা লাভ করছেন এবং সেখানকার সংবাদপত্রগুলি কীভাবে স্বামীজিকে প্রকাশ করছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা চলছিল, জায়গায় পড়ছিলাম। তো আজকে আমাদের 1 জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর আমাদের সবার ভালো হোক, সেই আশা রেখেই স্বামীজিকে একটু স্মরণ মনন করার চেষ্টা করব। তো আমরা স্বামীজি প্রথমে ভাবিয়াছিলেন ব্যক্তিগত মেলামেশা ও সৎ প্রসঙ্গাদিতেই লন্ডনের দিনগুলি কাটিবে। এরকমই স্বামীজি কিন্তু ভেবেছিলেন যে একটু নিজের মতো করে থাকবেন। কিন্তু খবরের কাগজে প্রকাশিত তৎকালীন সংবাদাদি হইতে বুঝিতে পারা যায় যে তিনি অচিরে জনসাধারণের সেবায় অগ্রসর হইয়াছিলেন। তাহার খ্যাতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত কার্যধারারও বিশেষ প্রসার হইয়াছিল। যে সকল বন্ধু এইসব কাজে তাহার সহায়তা করিয়াছিলেন এবং যাহাদের সাহায্যে তিনি ইংরেজ সমাজে সুপরিচিত হইয়াছিলেন, তাহাদের মধ্যে শ্রীযুক্ত E.T. স্টার্ডির নাম সমধিক উল্লেখযোগ্য। তিনি অনেকটা হিন্দু ভাবাপন্ন ছিলেন এবং একসময় হিমালয়ের আলমোড়া অঞ্চলে নিরামিষাশী থাকিয়া তপস্যা করিয়াছিলেন। তিনি বিদ্বান ও বিদ্যোৎসাহী ছিলেন ও হিন্দু শাস্ত্র, বিশেষত বেদান্ত মত ইংল্যান্ডে প্রচারিত হয়, ইহা তাহার প্রাণের ইচ্ছা ছিল। ইহা ছাড়া তাহার ধনবল ও যশবল ছিল। অতএব ইহার বন্ধুত্ব স্বামীজির পক্ষে খুবই ফলপ্রসূ হইয়াছিল। ইনি পরে স্বামীজি শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন। তাছাড়া প্রথম অবস্থায় যেসব সম্মানিত ব্যক্তি স্বামীজির সহিত পরিচিত হইয়াছিলেন, তাহাদের মধ্যে লেডি ইসাবেল মার্গেসন প্রভৃতি কুলীন সম্প্রদায়ের অনেকেও ছিলেন। কুমারী মুলার তো ছিলেনই। স্বামীজি ইহাদের আগ্রহ মিটাইবার জন্য যথাসাধ্য পরিশ্রম করিতেন। তো স্বামীজি সেই লন্ডনে গিয়েও কিন্তু লেগে পড়েছেন সেই বক্তৃতা আদিতে। ভেবেছিলেন একটু নিজের মতো করে ব্যক্তিগত কিছু আলাপ পরিচয় এসব করবেন, নিজের মতো করে থাকবেন। কিন্তু দেখা গেল স্বামীজির এই বলে না এক এক সময় খ্যাতির বিড়ম্বনা, তো স্বামীজির ক্ষেত্রেও যেন তাই হলো। স্বামীজিকে আর চুপচাপ থাকতে দিল না। স্বামীজি ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়লেন। জনসমাজ স্বামীজির প্রতি আকৃষ্ট হইয়াছে বুঝিয়া তাহার বন্ধুগণ 22 অক্টোবর লন্ডনের সম্ভ্রান্ত পল্লী পিকাডিলিতে অবস্থিত প্রিন্সেস হলে তাহার একটি বক্তৃতার আয়োজন করিলেন। এই হলে স্বামীজি সেই সন্ধ্যায় আত্মবিজ্ঞান সম্বন্ধে বক্তৃতা দেন। বিশেষ এটা কিন্তু স্বামীজির এই বক্তৃতা আত্মবিজ্ঞান। তো সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও ছিল। তারপরে সেদিন এক ভারতীয় যুবক প্রিন্সেস হলে বক্তৃতা দিয়াছিলেন, এই সংবাদপত্রে শুরু হয়েছে। তার সম্বন্ধে পরের দিন স্ট্যান্ডার্ড পত্রিকাতে এইভাবে স্বামীজি সম্বন্ধে সংবাদ বেরিয়েছে। সেদিন এক ভারতীয় যুবক প্রিন্সেস হলে বক্তৃতা দিয়াছিলেন। রাজা রামমোহন রায়ের পর এক কেশবচন্দ্র সেন ব্যতীত ভারতবাসীদের মধ্যে এরূপ উৎকৃষ্ট বক্তা আর কখনো ইংল্যান্ডের বক্তৃতা মঞ্চে দৃষ্ট হন নাই।
বক্তৃতা প্রদানকালে তিনি মহাত্মা বুদ্ধ ও যিশুর 2-4টি কথার তুলনায় রাশি রাশি কলকারখানা, বিবিধ বৈজ্ঞানিক আবিষ্কার ও পুস্তকাদির দ্বারা মানুষের যে কত সামান্য উপকার সাধিত হইতেছে তৎসম্বন্ধে তীব্র মন্তব্য প্রকাশ করিয়াছিলেন। সব কিছু খুবই তুচ্ছ যদি আমরা সত্যিকারের সেই খোঁজে না চলি, সেটাই স্বামীজি যেন বোঝাচ্ছিলেন। বক্তৃতাটি যে তিনি পূর্বে প্রস্তুত করিয়া আসেন নাই ইহা স্পষ্ট বোঝা যায়। তাহার কণ্ঠস্বর মধুর এবং বক্তৃতা দিবার সময় মুখে একটি কথাও বাধে না, স্পষ্ট একেবারে। লন্ডন ডেইলি ক্রনিকলে প্রকাশিত হইয়াছিল জনপ্রিয় হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ, যাহার আকৃতির সহিত বুদ্ধের ইতিহাস বিদিত মুখের স্পষ্ট সাদৃশ্য রহিয়া আছে। বুদ্ধের চেহারার সাথে এই হিন্দু সন্ন্যাসীর চেহারার মিল আছে, এটি বলছেন ওরা, সেই পেপারে সেরকমই কিন্তু বেরোচ্ছে। তিনি আমাদের বাণিজ্য কেন্দ্রিক ঐশ্বর্যকে, আমাদের নিষ্ঠুর যুদ্ধকে এবং আমাদের পরধর্ম ও সহিষ্ণুতাকে এই বলিয়া নিন্দা করেন যে এইরূপ মূল্যের বিনিময়ে যদি আমাদের স্পর্ধার বস্তু এই সভ্যতা অর্জন করিতে হয় তবে হিন্দুরা ইহার কিছুই চায় না। সত্যিকারের হিন্দু কে সেটা স্বামীজি যেন সেখানে বোঝাচ্ছেন। ওয়েস্টমিনিস্টার গেজেটে জনৈক সাংবাদিক স্বামীজির সহিত সাক্ষাৎ করিয়া 23 অক্টোবর ওই পত্রিকায় লন্ডনে একজন ভারতীয় যোগী এই শিরোনামাযুক্ত একটি প্রবন্ধ প্রকাশ করেন। ওই প্রবন্ধে অন্যান্য কথার মধ্যে ইহাও লিখিত ছিল, খ্রিস্টান ধর্মাধ্যক্ষদের মাইটার সদৃশ পাগড়ি পরিহিত এবং শান্ত অথচ সৌজন্যপূর্ণ মুখাবয়ব বিশিষ্ট স্বামীজির চেহারা বড়ই আকর্ষণীয়। তো স্বামীজির চেহারা নিয়েই কিন্তু তারা যেন প্রথমে বিশেষভাবে আকৃষ্ট, তারপরেই কিন্তু স্বামীজির কথা শুনছে। স্বামীজিকে প্রথমেই তার আকৃতিগত, তার অবয়ব, সেটা নিয়েই তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তারপরেই কিন্তু তারা ছুটে ছুটে এসছে এবং তার কথা শুনে সমধিক আকৃষ্ট হয়েছে। ওই প্রবন্ধে অন্যান্য কথার মধ্যে ইহা লিখিত ছিল, স্বামীজি যখন কথা কহেন তখন তাহার মুখ বালকের মুখের ন্যায় ভাস্বর হইয়া ওঠে। সরলতা একেবারে যেন পরিস্ফুট স্বামীজির মুখের মধ্যে, সেটাই বারবার বোঝাচ্ছে। যখন তিনি কথা বলেন সেই সরল ভাব তার থেকে, তার মুখের মধ্যের থেকে কিন্তু প্রকাশিত হয়। মুখখানি এতই সরল, অকপট ও সদ্ভাবপূর্ণ, সেই চেহারার থেকেই যেন সেটা ফুটে উঠছে। উক্ত সাংবাদিক দীর্ঘকাল ধরিয়া স্বামীজির সহিত আলাপ করেন। কথা প্রসঙ্গে স্বামীজি তাহাকে বুঝাইয়া দেন তিনি কেন সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়াছেন। স্বামীজি স্বীয় গুরুর কথাও বলেন এবং জানান যে তিনি কোন সম্প্রদায় গঠন করিতে আসেন নাই, কোন সাম্প্রদায়িক মতবাদ প্রচার করিতেও আগ্রহীশীল নন। তিনি শুধু বেদান্তের মৌলিক ও বিশ্বজনীন তথ্যগুলি প্রচার করিতে চান এবং আশা করেন যে শ্রোতারা প্রত্যেকে ওইগুলি গ্রহণপূর্বক নিজ নিজ ভাবে জীবনে রূপায়িত করিবে। এই হলো স্বামীজির উদ্দেশ্য। তিনি হিন্দু ধর্ম প্রচার করতে গেছেন, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে গেছেন তাও কিন্তু নয়, তিনি সনাতন ধর্মে প্রতিনিধিত্ব করতেই গেছেন এবং সনাতন ধর্মের যে ধারা, যে ভাব, সেটা পায় যখন একেবারে উচ্ছন্নে চলে গেছে। সেই জন্যই যেন স্বামীজির আগমন। তিনি গিয়ে সেই ভাবই কিন্তু বলছেন যে সেই বিশ্বজনীন যে সনাতন ধারা, অর্থাৎ আমাদের যে বেদ উপনিষদের যে বাণী, যে ধারা, সেটা কোনো সম্প্রদায় বিশিষ্টের জন্য নয়, এটা সনাতন, সর্বজনীন, বিশ্বজনীন, সবার জন্য একই। সেটি যেন স্বামীজি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন। বেদান্তের যে মৌলিক ধারা,
সেইটি যেন স্বামীজি বোঝাচ্ছেন। তিনি বলিয়াছিলেন, আমি কোনো গোপন সম্প্রদায়ের প্রবক্তা নহি, অথবা আমি বিশ্বাসও করি না যে এই জাতীয় দলের দ্বারা কোনো মঙ্গল সাধিত হইতে পারে। গেজেটের সংবাদদাতা স্বামীজির সমস্ত কথা, আদর্শ আমেরিকায় সাফল্যের বিবরণ টুকিয়া লইয়াছিলেন এবং যথাকালে প্রবন্ধাকারে ছাপাইয়াছিলেন। প্রবন্ধ শেষে তিনি মন্তব্য করিয়াছিলেন, আমি অতঃপর তাহার নিকট বিদায় লইলাম। আমার সহিত যত ব্যক্তি সাক্ষাৎকার হইয়াছে তাহাদের মধ্যে ইনি যে একজন প্রধান মৌলিকতাপূর্ণ ব্যক্তি, একথা আমি নিঃসন্দেহে বলিতে পারি। তো এইরূপে লন্ডনের শিক্ষিত, সংস্কৃতি সম্পন্ন ধার্মিক সমাজ ও এই হিন্দু সন্ন্যাসীর ব্যক্তিত্ব, মতামত ও গুণাবলী সম্বন্ধে বহু বিবরণ অবগত হইলেন এবং তাহার ফলে তাহাদের জ্ঞানস্পৃহা ও ঔৎসুক্য বর্ধিত হয় স্বামীজি নিত্য নূতন অনুরাগী লাভ করিতে লাগিলেন। ওদের ইন্টারেস্টটা এমনভাবে বেড়ে গেল, ঔৎসুক্য বেড়ে গেল, এই জন্য স্বামীজির কাছে তারা আসতে শুরু করলেন। ইংরেজগণকে এইভাবে হিন্দু মতের সমর্থক ও তাহার নিজের প্রতি শ্রদ্ধালু দেখিয়া স্বামীজি বিশেষ সন্তুষ্ট হইলেন। তিনি সর্বপ্রযত্নে এই স্বল্পকালের অবস্থানের সুযোগে ব্রিটিশ সাম্রাজ্যের হৃদয় কেন্দ্রে একটা স্থায়ী দাগ রাখিয়া যাইতে কৃতসংকল্প হইলেন। তাহার গুণে মুগ্ধ হইয়া যাহারা আসিয়াছিলেন তাহাদের মধ্যে অন্যতমা ছিলেন শ্রীমতী মার্গারেট ই নোবেল, কালে নিবেদিতা, যিনি পরে ভগিনী নিবেদিতা নামে ভারতে ও ভারতেতর দেশে সুপরিচিতা হইয়াছিলেন। তাহার নিকট চমৎকার লাগিয়াছিল স্বামীজির ধর্মতত্ত্ব বিষয়ে অভিনব উদার বাণী এবং দার্শনিক ক্ষেত্রে বিচারপূত নবীন চিন্তাধারা। আর তিনি লক্ষ্য করিয়াছিলেন স্বামীজির আহ্বান বিঘোষিত হইয়াছিল মানুষের মধ্যে যাহা কিছু সুন্দর শক্তিপ্রদ তাহারই নামে, পরন্তু মানুষের মধ্যে যাহা কিছু নীচ ও অশিব তাহার উপর উহা নির্ভর করে নাই। সবসময় পজিটিভ দিকটাই কিন্তু স্বামীজি তুলে ধরছেন। এটি নিবেদিতাকে বেশি আকৃষ্ট করেছিল। স্বামীজির সহিত সাক্ষাতের পূর্বে এবং কিছুকাল পরেও মার্গারেট ইংল্যান্ডে শিক্ষাকার্যে ব্রতী ছিলেন এবং তিনি স্বপ্রতিষ্ঠিত একটি বিদ্যালয়ের অধ্যক্ষা ছিলেন। এতদ্ব্যতীত শিক্ষাকার্যের পরিপুষ্টি সাধনকল্পে সংস্থাপিত সিসেম ক্লাবেরও তিনি একজন প্রধান সদস্যা ছিলেন। তাহার বন্ধুবর্গের মধ্যে সকলেই ছিলেন শান্ত প্রকৃতি ও সুশিক্ষিত। আধুনিক সমস্ত চিন্তাধারা ও উহার প্রভাবের প্রতি তাহার একটা প্রগাঢ় অনুরাগ ছিল। স্বামীজির বাক্যগুলি তিনি প্রথমেই আপন নিকষে কষিয়া বুঝিলেন, তাহার পক্ষে উহার অনেকটা নির্বিচারে গ্রহণ করা কঠিন। কিন্তু স্বামীজি জানিতেন নিবেদিতার এই দ্বিধা নতুন ভাবাদর্শে প্রবেশ করারই প্রথম প্রয়াস, কারণ তিনি বুঝিয়াছিলেন শ্রদ্ধা মিশ্রিত বিচারপরায়ণা নিবেদিতা যদি একবার তাহার মতামত পরীক্ষাপূর্বক স্বীকার করেন তবে তিনি কালে হইবেন এই নববাণী প্রচারের সর্বাগ্রণী মুখপাত্রী। স্বামীজিও ঠিক যেন চিনেছিলেন যে বিচার না করে নিবেদিতা কিছুই গ্রহণ করতেন না, এবং স্বামীজিও সেটা জানতেন। বিচার করে যদি সেটা গ্রহণীয় মনে করেন এবং নিবেদিতা যদি সেটি গ্রহণ করে তাহলে নিবেদিতাই কিন্তু নেত্রী হিসাবে গণ্য হবেন কালে, এবং তাই হয়েছিল। নিবেদিতা নিজেও বলিয়া গিয়াছেন, স্বামীজির মতসমূহ সম্পূর্ণরূপে মানিয়া লইতে তাহার বহু মাস লাগিয়াছিল। আবার স্বামীজির সহিত তাহার প্রথম সাক্ষাতের যে হৃদয়গ্রাহী বিবরণটি তিনি দিয়াছেন তা হইতে ইহাই প্রতীত হয় যে তিনি প্রথম দিন হইতেই স্বামীজির প্রতি শ্রদ্ধা পোষণ করিতেন। ফলত সেদিন হইতেই মার্গারেট স্বামীজির কথাগুলির গভীর অনুধ্যানে রত হইয়াছিলেন এবং স্বামীজির লন্ডন ত্যাগের পূর্বেই নিবেদিতা তাহাকে আচার্য পদে বরণ করিয়াছিলেন। প্রথম সাক্ষাৎকারের চমৎকার বর্ণনাটি এই, সত্য কথা বলিতে কি
সেই সুদূর লন্ডনেও আমি যখন তাহার প্রথম দর্শন পাই, সেই দিনের কথা স্মরণ করিয়া আজ যেমন তাহার সূর্যকিরণোজ্জ্বল জন্মভূমির সহিত জড়ানো অসংখ্য কথা আমার স্মৃতিপথে উদিত হইতেছে, তাহারও মনে সেদিন নিশ্চয়ই ঐরূপ হইয়া থাকিবে। সে সময়টা ছিল নভেম্বর মাসের এক রবিবারের শীতের অপরাহ্ন। যদিও স্থানটি ছিল লন্ডনের ওয়েস্ট এন্ডের একটি বৈঠকখানা, লেডি ইসাবেলের বাড়ি, 63 সেন্ট জর্জেস রোড। অর্ধচন্দ্রাকারে উপবিষ্ট এক সত্যিমণ্ডলীর সম্মুখে তিনি বসিয়াছিলেন, আর তাহার পশ্চাতে ছিল অগ্নিকুণ্ড। ফায়ার প্লেস থাকে সেখানে ঠান্ডার সময়, সেই ফায়ার প্লেসের সামনেই স্বামীজি বসেছিলেন। প্রশ্নের পর প্রশ্নের যখন তিনি উত্তর দিতেছিলেন এবং উত্তরগুলি বুঝাইবার জন্য সুর করিয়া শ্লোক আবৃত্তি করিতেছিলেন, তখন সন্ধ্যার স্থিমিত আলোক নৈশ অন্ধকারে মিলাইয়া যাইতেছে, আর সমস্ত দৃশ্যটি তাহার নিকট ভারতীয় উদ্যানেরই একটা অভিনব সংস্করণ, অথবা সূর্যাস্তকালে যখন সাধু আসিয়া কূপের ধারে কিংবা গ্রামের প্রান্তে বৃক্ষতলে আসন পাতেন, আর গ্রামের শ্রোতারা তাহার চারিদিকে ঘিরিয়া বসে, উহারই আর একটা অদ্ভুত প্রকারভেদ বলিয়া মনে হইয়া থাকিবে। একেবারে সেই সনাতন যে আমাদের ধারা রয়েছে আগেকার, সেই সূর্যাস্ত সময় সাধু এসে ধুনি জেলে বসেছে এবং উৎসুক যারা সাধু সঙ্গ করতে চায়, সাধুর কথা শুনতে চায়, তারাও এসে ঘেরে বসেছে সাধুকে। ঠিক সেই রকমই যেন লন্ডনেও সেই বৈঠকখানাতেও স্বামীজি সেইখানে বসে আছেন, ফায়ার প্লেস জ্বলছে, আর সবাই সত্যিমণ্ডলী অর্ধচন্দ্রা আকারে স্বামীজিকে ঘেরে বসে আছেন এবং প্রশ্নের পর প্রশ্ন, এবং স্বামীজি সেগুলো উত্তর দিচ্ছেন। ইংল্যান্ডে স্বামীজি আর কখনো এইরূপ অনাড়ম্বর আচার্যরূপে দেখিতে পাই নাই। অতঃপর তিনি বক্তৃতা প্রদানেই ব্যস্ত থাকিতেন, অথবা যে সকল প্রশ্নের তিনি উত্তর দিতেন তাহা আসিত বিধিবদ্ধ রীতিতে এবং অপেক্ষাকৃত বহুতর সত্যিমণ্ডলী হইতে। এই প্রথমবারেই মাত্র আমরা 15-16 জন নিমন্ত্রিত হইয়াছিলাম, এবং আমরা অনেকেই ছিলাম ঘনিষ্ঠ বন্ধু। আর তিনি আমাদের মধ্যে তাহার লাল রঙের আলখাল্লা ও কমরবন্ধ পরিয়া বসিয়া যেন কোনো সুদূর দেশের কাহিনী শুনাইতেছিলেন, ও মাঝে মাঝে এক অদ্ভুত অভ্যাস বসে বলিতেছিলেন, শিব শিব। স্বামীজি মাঝে মাঝে সেই শিব শিব বলে তিনি যে সেই শিব সেইটি যেন মনে করছেন। কথার মাঝে মাঝেই স্বামীজি সেটি বলতেন, শিব শিব। তাহার আননে ছিল কমলতা, উচ্চ ভাবের এমন এক মধুর সমাবেশ যাহা ধ্যানপরায়ণ ব্যক্তিদের বদনে ফুটিয়া ওঠে। এ যেন সেই মুখচ্ছবি যাহা মেরি ক্রোড়ে উপবিষ্ট যীশুখ্রিস্টের মুখে রাফেলের তুলিকায় চিত্রিত হইয়া আছে। কি সুন্দর বিবরণ দিচ্ছেন দেখুন। সে অপরাহ্নের পর আজ 10 বৎসর কাটিয়া গিয়াছে, কিন্তু সেদিন তিনি যে সংস্কৃত শ্লোকাবলী আবৃত্তি করিয়াছিলেন তাহা কোনোদিন বিস্মৃত হইবার নহে। সে আবৃত্তি হইয়াছিল প্রাচ্য দেশীয় সেই অপূর্ব সুরে, যাহা আমাদের গির্জাগুলিতে শ্রুত গ্রেগরিয়ান সুরেরই সদৃশ, অথচ উহা হইতে কতই পৃথক। একই সুরে যেন সেই প্রার্থনাই হচ্ছে। লন্ডনের অভিজাত গৃহে বা ক্লাবগুলিতে স্বামীজি যেসব ঘরোয়া বৈঠকে মিলিত হইতেন, তাহাতে তিনি ভারতীয় ধর্মমতের বিশেষত বেদান্তের মৌলিক তত্ত্বগুলির আলোচনা করিতেন। আমেরিকার ন্যায় ইংল্যান্ডেও তাহাকে বহু প্রকার অজস্র প্রশ্নবাণের সম্মুখীন হইতে হইত। এখানেও তিনি ঝটিতি উত্তর প্রদান, শ্লেষযুক্ত প্রত্যুত্তর, হাস্য কৌতুক প্রভৃতির দ্বারা সকলের চিত্তাকর্ষণ করিতেন, অথচ মূল অধ্যাত্মচর্চার ধারা কখনো ব্যাহত হইত না। মূল থেকে স্বামীজি কিন্তু কখনো সরছেন না। এখানে হাস্য কৌতুকও করছেন, সমস্ত উত্তর দিচ্ছেন, কিন্তু যে মূলটা
সেখান থেকে কিন্তু স্বামীজি সেই অধ্যাত্ম চর্চা, সেখান থেকে স্বামীজি যেন কখনো সরছেন না। এইটাই বিশেষত্ব বলা হচ্ছে স্বামীজির। পাশ্চাত্য সুলভ সংঘবদ্ধভাবে ধর্মলাভ প্রচেষ্টার বিরুদ্ধে প্রায়ই তিনি তীব্র সমালোচনা করিতেন এবং ঐশ্বর্যকেন্দ্রিক সভ্যতার প্রতি বিতৃষ্ণা দেখাইতেন। এই ভাবোদয়ের প্রতিপক্ষরূপে তিনি ধর্মজগতে হিন্দুদের ব্যক্তিগত স্বাধীনতার কথা তুলিতেন এবং ত্যাগের মহিমা কীর্তনে শতমুখ হইয়া উঠিতেন। ত্যাগই যে আমাদের আদর্শ, সেটা কিন্তু সেই দেশে গিয়েও, পাশ্চাত্যে গিয়েও স্বামীজি কিন্তু শুনিয়ে এসছেন। অর্থাৎ এইটি হলো গিয়ে আমাদের সনাতন ধারা। স্বামীজির বক্তৃতা ও আলাপ শ্রোতার হৃদয়ে অনেক ক্ষেত্রে ভাবোচ্ছ্বাস জাগাইত ও সর্বদাই নবালোক আনিয়া দিত। এই বিষয়ে একটি প্রকৃষ্ট চমৎকার দৃষ্টান্ত পাওয়া গিয়াছিল একদিন ওয়েস্ট এন্ডের এক বৈঠকখানায় ঘরোয়া আলাপ প্রসঙ্গে। সেদিন তাহার সম্মুখে উপবিষ্টা ছিলেন লন্ডনের সম্ভ্রান্তপুরের কয়েকজন উচ্চশিক্ষিতা জননী এবং স্বামীজির বাগ্মিতা স্বীয় প্রভাব প্রসারের শক্তিতে যেন সেদিন চরমে উঠিয়াছিল। আলোচ্য বিষয় ছিল প্রেমের মহত্ব। আর স্বামীজি দেখাইয়া দিতেছিলেন প্রেম মানব চিত্তকে স্বার্থত্যাগের কত উচ্চস্তরে উন্নীত করে এবং মনের সর্বপ্রকার ঊর্ধ্বতম ভাবরাশিকে কীরূপে স্বকার্যে নিয়োগ করে। কথাটি দৃষ্টান্ত সহায় বুঝাইবার জন্য তিনি বলিলেন, ধরুন রাস্তায় অকস্মাৎ আপনাদের সামনে একটা বাঘ এসে হাজির হলো। এতে আপনারা কতই না ভীত সন্ত্রস্ত হবেন এবং আত্মরক্ষার জন্য পালিয়ে যেতে কতই না ব্যাকুল হবেন। কিন্তু বলিতে গিয়া তাহার কণ্ঠধ্বনি অকস্মাৎ পরিবর্তিত হইয়া গেল এবং আধ্যাত্মিক তেজ পুষ্ট ব্যক্তির বদন যেমন দিব্য বল ও সাহসে উদ্ভাসিত থাকে, তাহারও মুখ অকস্মাৎ তেমনি প্রজ্বলিত হইল। আর তিনি বলিয়া যাইতে লাগিলেন, মনে করুন ওই বাঘের পথে একটি ক্ষুদ্র নিরুপায় শিশু পড়ে আছে, তখন আপনারা কোথায় যাবেন? স্বামীজি দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন প্রেম। এইভাবে বাঘের মুখের সামনে যখন একটা অসহায় শিশু পড়ে আছে, সেই অবস্থাতে আপনারা কোথায় যাবেন? স্বামীজি প্রশ্ন করছেন। বাঘের মুখের সামনে আপনাদের যে কেহ সেখানে গিয়েই দাঁড়াবেন, আমার এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। স্বামীজি বলছেন এই হলো আমাদের মানুষের আসল রূপ। কিন্তু আমরা কিন্তু এখন হয়তো পরিস্থিতির মধ্যে পড়ে আমরা তার থেকে অনেক বিরূপ আমাদের আচরণ হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু আমরা তাই করব। সবসময় কেউ অসহায় থাকলে তাকেই কিন্তু সাহায্য করার জন্য আমরা এগিয়ে যাব। এটি হলো কি আমাদের প্রকৃত মানুষের রূপ, মনুষ্যত্ব বলছেন স্বামীজি। এই জন্য একই কথায় বলেই দিচ্ছেন যে আপনারা নিশ্চয়ই সেই বাঘের মুখেই যাবেন, সেটা আমি জানি, অর্থাৎ সেই অসহায় শিশুটিকে বাঁচাবার জন্য। এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সত্যিবিন্দু তাহার এই মনোরম মন্তব্যে মুগ্ধ হইয়া গেলেন, কারণ ইহার মধ্যে এমন একটা সত্য দৃষ্টি ছিল যাহা মাতৃহৃদয়ে স্নেহের সহিত সুনিবিড় পরিচয় দিতেছিল। মায়ের স্নেহ কোথায়, সেটাকে কোনো স্বার্থকেন্দ্রিক, সেটা যে শুধুমাত্রই প্রেম, সেটি স্বামীজি বোঝাচ্ছেন যে মাতৃহৃদয়ের স্নেহের সহিত সুনিবিড় পরিচয় দিতেছিল, অথচ সব হৃদয়গুলিকেই অধিকতর স্বার্থত্যাগের আদর্শাভিমুখে সবলে আকর্ষণ করিতেছিল। তাহার এই অপূর্ব গুণাবলীর, তাহার ব্যক্তিত্বের অসীম আকর্ষণ, তাহার সহজ সরল উক্তি, তাহার প্রাঞ্জলতা, তাহার অভ্রান্ত দৃষ্টি, এই সকল মিলিয়া তাহার বাক্যাবলীকে অপূর্ব শক্তি সমন্বিত ও দুর্নিবার করিয়া তুলিত। শ্রোতার মনে উহা তৎক্ষণাৎ বিশ্বাস জন্মাইয়া যাইত এবং বক্তা ও শ্রোতাকে এক
চিরস্থায়ী বন্ধুত্ব সূত্রে গ্রথিত করিত। তো যেই মাত্র কেউ স্বামীজিকে শুনেছে, সেই স্বামীজির সাথে তার যেন একটা সম্পর্ক স্থাপন হয়ে যেত। দেশ, কাল বা পাত্রের বিভেদ স্থলেও এই প্রভাবের ব্যতিক্রম হইত না। এই জন্যই তিনি দেশ বিদেশে অতি একনিষ্ঠ ও অকপট ধর্মপ্রাণ বহু শিষ্য বন্ধু লাভ করিয়াছিলেন। আর এই সর্বজনীন প্রভাবের কারণই ছিল যথেষ্ট। কেননা তুলনামূলক দৃষ্টি অবলম্বনে তিনি যেভাবে জগতের ধর্মগুলিকে শ্রেণীবদ্ধ করিয়া তাহাদের উৎকর্ষাদি সুস্পষ্টরূপে দেখাইয়া দিতেন, তাহার বাণীতে যে সার্বভৌম প্রেম, উদার মনোভাব এবং বিদ্যাবত্তা ও সুসংস্কৃতির পরিচয় ফুটিয়া উঠিত, তাহার প্রচারিত ভাবরাশিতে যে অভিনবত্ব প্রকটিত হইত, তাহার মৌলিক চিন্তা যেভাবে নৈতিকতার ভিত্তি নবীনভাবে দৃঢ় প্রতিষ্ঠিত করিত, আর যেরূপ প্রাণ ঢালা ভালোবাসা লইয়া তিনি সকলের সহিত ভাবের আদান প্রদানে প্রবৃত্ত হইতেন, তাহাতে এই রূপ হওয়াই ছিল খুব স্বাভাবিক। এত সুন্দর স্বামীজির বাচন ভঙ্গি, তার জন্যই মানুষ যেন তার প্রতি আকৃষ্ট হবেনি, এটিই যেন ছিল স্বাভাবিক। অনেক দিক হইতেই স্বামীজির বার্তা ছিল একাধারে অভিনব ও প্রাণপদ, আর এই সমস্তের সঙ্গে সম্মিলিত হইয়াছিল তাহার আত্মিক বল, বীর্য ও অভি। স্বামীজির মনে করিবার যথেষ্ট কারণ ছিল যে তাহার এই প্রথম ইংল্যান্ডে আগমনের ফলে সেখানে বেদান্তের ভিত্তি এমন দৃঢ় সংস্থাপিত হইয়াছিল যে ইচ্ছা করিলে ভবিষ্যতে যে কোনো দিন তিনি উহার উপর বিশাল স্থায়ী সৌধ নির্মাণ করিতে পারিবেন। একটা স্ট্রং ফাউন্ডেশন যেন স্বামীজি গড়ে ফেলেছিলেন প্রথম আগমনেই। প্রথম যখন তিনি ইংল্যান্ডে আসার কথা ভাবিতেন, তখন শুধু পরীক্ষা হিসাবে সেখানকার লোকের মনোভাব নিরীক্ষণের অধিক আশা পোষণ করিতেন না, কিন্তু সেখানে আসিয়া তিনি বুঝিয়াছিলেন এ আগমন শুধু পর্যবেক্ষণ নহে, প্রত্যুত তিনি প্রকৃত মূল্যবান কার্যে লিপ্ত হইয়াছিলেন এবং উহা আশাতীত রূপে সাফল্যমণ্ডিত হইয়াছে। সংবাদপত্র সমূহ তাহার চিন্তাগুলিকে সাদরে অভ্যর্থনা করিয়া জনসাধারণের নিকট পৌঁছাইয়া দিয়াছিল। মহানগরের সম্ভ্রান্ত ব্যক্তিদের বহু গৃহে ও ক্লাবে তিনি আমন্ত্রিত হইয়াছিলেন এবং ধর্মযাজক শ্রেণীর নেতৃস্থানীয় অনেকেই তাহাকে বন্ধুভাবে সাদরে গ্রহণ করিয়াছিলেন। এই সকল দেখিয়া শুনিয়া ইংরেজ নরনারী সম্বন্ধে তাহার পূর্ববর্তী ধারণার আমূল পরিবর্তন ঘটিয়াছিল। আমেরিকাতে তিনি লক্ষ্য করিয়াছিলেন জনসমাজ তাহার চিন্তারাশিকে ঝটিতি সহৎসাহে গ্রহণ করে। সৎসাহে কিন্তু গ্রহণ করে তো সাথে সাথে শোনা মাত্রই, কিন্তু ইংল্যান্ডে তিনি দেখিলেন দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহারা যদিও নতুন বার্তাটি গ্রহণ করিয়াছে বলিয়া স্বীকার করিতে ও ওই চিন্তাধারার প্রশংসা করিতে ততটা তৎপর নহে, এবং স্বভাবতই যদিও তাহারা অধিকতর রক্ষণশীল, তথাপি সত্যই কোনো আচার্যের গুণে মুগ্ধ হইলে এবং তাহার উপদেশের মূল্য বুঝিতে পারিলে তাহারা একবার যাহা ধরে তাহা সহজে ছাড়ে না। এই আমেরিকাবাসী আর ইংল্যান্ডবাসীর মধ্যে স্বামীজির এই তফাৎটা স্বামীজি দেখলেন। ইংল্যান্ডবাসীরা ধরতে হয়তো একটু সময় নিচ্ছে, কিন্তু যদি ধরে সেটা আর কখনো কিন্তু ছাড়বে না। স্বামীজির সর্বদাই বিশ্বাস ছিল যে ভারত রাজনীতি ক্ষেত্রে বহুবার পরাধীন হইলেও যুগে যুগে তাহার অধ্যাত্মবাণী বিজেতাকে বিমোহিত করিয়াছে এবং বিজেতারাই শক্তি অবলম্বনে উহা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রসারিত হইয়াছে। তাৎকালিক জগতে সর্বাধিক শক্তিশালী ও সুবিস্তৃত সাম্রাজ্যের অধিকারী ইংরেজ জাতির মনে ভারতীয় ভাবরাশির প্রতি এই গভীর শ্রদ্ধার উদ্বেগ স্বামীজির দৃষ্টিতে অতীব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ সম্ভাবনার আকর রূপে প্রতিভাত হইয়াছিল। স্বামীজির ওই সময়ের পত্রাবলিতে এই সকল কথার পরিষ্কার প্রমাণ পাওয়া যায়। স্বামীজি লিখছেন ইংরেজবাসী সম্বন্ধে,
শ্রীযুক্ত লেগেটকে তিনি অক্টোবর মাসে লিখিয়াছিলেন, এখানে ইংরাজরা খুবই বন্ধুভাবাপন্ন, তারা ভীষণ। কতিপয় অ্যাংলো ইন্ডিয়ান ব্যতিরেকে কেউ কালা আদমিদের ঘৃণা করে না, এমনকি রাস্তায় আমাকে লক্ষ্য করে কেউ কোনো ব্যঙ্গরোপ করে না। আবার যে সকল ইংরেজ পুরুষ এবং নারী ভারতবর্ষকে ভালোবাসে তারা হিন্দুদের চেয়েও বেশি হিন্দু। আপনি শুনে বিস্মিত হবেন যে এখানে আমি নিখুঁত ভারতীয় পদ্ধতিতে প্রস্তুত প্রচুর তরিতরকারি পাচ্ছি। যখন একজন ইংরেজ একটি জিনিস ধরে সে তখন তার গভীরতম দেশে প্রবেশ করে। 20 অক্টোবর তিনি শ্রীমতী ম্যাকলাউডকে লিখিয়াছিলেন, এক হিসাবে এদেশ আমার মাতৃভূমি, সুতরাং পূর্বেই তোমাদিগকে অভ্যর্থনা জানাচ্ছি। 24 অক্টোবরের আলাসিঙ্কাকে লিখিত পত্রে আছে, এ পর্যন্ত দেখছো ইংল্যান্ডে সুন্দরভাবে বীজ বপন করা হয়েছে। 18 নভেম্বরের পত্রে আছে, ইংল্যান্ডে আমার কাজ বাস্তবিক খুব চমৎকার হয়েছে, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। ইংরেজরা খবরের কাগজে বেশি বকে না, কিন্তু নীরবে কাজ করে। আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে অনেক বেশি কাজ হবে বলেই আমার স্থির বিশ্বাস। দলে দলে লোক আসছে, কিন্তু এত লোকের জন্য তো আমার জায়গা নেই, সুতরাং বড় বড় সম্ভ্রান্ত মহিলা ও অন্যান্য সকলেই মেঝের উপর আসন পিঁড়ি হয়ে বসে। আমি তাদের কল্পনা করতে বলি যে তারা যেন ভারতীয় আকাশের তলে শাখা প্রশাখা সমন্বিত একটি বিস্তীর্ণ বটবৃক্ষের নিচে বসে আছে। তারা অবশ্যই এই ভাবটা পছন্দই করে। 13 নভেম্বরের স্বামী অখণ্ডানন্দকে লিখিত পত্রে আছে, এদেশে সকল কাজ ধীরে ধীরে হয়, কিন্তু ইংরেজ বাচ্চা কোনো কাজে হাত একবার দিলে আর ছাড়ে না। আমেরিকানরা চটপটে, কিন্তু অনেকটা খড়ের আগুনের মতো, এই উঠছে এই নেমে যাচ্ছে, খড়ের আগুনের মতো চটপটে, এই জন্য বলছেন। আলাসিঙ্গাকে লিখিত তাহার 24 অক্টোবরের পত্রে জানা যায়, আগামী মঙ্গলবার লন্ডনে গিয়ে 80 নম্বর অকলি স্ট্রিট, চেলসি, লন্ডন SW ঠিকানায় 1 মাস থাকব। রিডিং সারিয়া অতঃপর তিনি ওই বাড়িতেই সৎপ্রসঙ্গাদি চালাইতেন। ওই ঠিকানা হইতে লিখিত কয়েকখানি চিঠি বাণী ও রচনাতে স্থান পাইয়াছে। সম্ভবত কাজের সুবিধার জন্যই এই স্থান পরিবর্তন আবশ্যক হইয়াছিল। পত্রাবলী হইতে স্বামীজি লন্ডনের কার্যের যে কিঞ্চিত বিবরণ পাওয়া যায় তিনি তাহা এইরূপ। সেপ্টেম্বর মাসে স্টাডির বাটিতে অবস্থানকালে স্বামীজি জনসাধারণের জন্য বিশেষ কোনো কার্য না করিয়া স্টাডিকে সংস্কৃত চর্চায় ও নারদীয় ভক্তিসূত্রের ইংরেজি অনুবাদে সাহায্য করেন। তাছাড়া স্বয়ং শাস্ত্রগ্রন্থাদি অধ্যয়ন করেন। তিনি শ্রীযুক্ত বুলকে 24 সেপ্টেম্বর লিখিয়াছিলেন, মিস্টার স্টাডিকে সংস্কৃত শিখতে সাহায্য করা ছাড়া এ পর্যন্ত আমি উল্লেখযোগ্য কোনো কাজই করিনি। আর শ্রীমতী ম্যাকলাউডকে লিখিয়াছিলেন, বন্ধুটি সংস্কৃত ভাষায় সুপণ্ডিত, সুতরাং শঙ্কর প্রভৃতি আচার্যদের ভাষ্যপাঠে আমরা সর্বদা নিযুক্ত আছি। এখানে এখন কেবল ধর্ম ও দর্শন চলেছে। শ্রীযুক্ত বুলকে লিখিত 6 অক্টোবরের পত্রেও আছে, আমি মিস্টার স্টাডির সহিত ভক্তি সম্বন্ধে একখানি পুস্তকের অনুবাদ করিতেছি, প্রচুর টিকা সমেত উহা শীঘ্রই প্রকাশিত হইবে। তাহার পরবর্তীকালের বক্তৃতাদি সম্বন্ধে জানা যায়, লন্ডনে ও লন্ডনের কাছে পিঠে কয়েকটি বক্তৃতা দেব ইত্যাদি। এইভাবে স্বামীজির কিন্তু লন্ডনের কার্য চলেছে। তো এইবার স্বামীজির শরীরটা একটু খারাপের দিকে যাচ্ছে। তো স্বামীজি এখানে আরেক জায়গায় লিখছেন যে স্বাস্থ্যভঙ্গের কথা উনি লিখছেন। অবশ্যই ইহা তাহার কার্যের অতি অসম্পূর্ণ তালিকা একটা দিচ্ছেন তিনি। মোটের উপর এই সময় তিনি কঠোর পরিশ্রম করিতেছিলেন ও তাহার ফলে স্বাস্থ্য ভাঙিয়া পড়িতেছিল। স্টাডির বাড়ি হইতে স্বামী ব্রহ্মানন্দকে তিনি নিজেই পত্রযোগে জানাইয়াছিলেন, আমার এই ঘুরে ঘুরে লেকচার করে শরীর অত্যন্ত নার্ভাস হয়ে পড়ছে। স্বামীজি নিজে লিখছেন যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি, অর্থাৎ খুব ক্লান্ত হয়ে গেছেন স্বামীজি। তো
স্বীয় পরিশ্রমের কথা উল্লেখ করিয়া তিনি লিখিয়াছিলেন, যেরূপ কঠোর পরিশ্রম করেছি, আর কোনো হিন্দুকে এরূপ করতে হলে সে এতদিনে রক্ত বমি করে মরে যেত। শেষে লিখছেন এই যে যা কষ্ট করেছি আমি। তাই স্বামীজি শেষ সময় বলছেন, এই বিবেকানন্দ কি করে গেল, আরেক বিবেকানন্দ হলেই বুঝতে পারবে। স্বাস্থ্যভঙ্গের বা সৎ কার্যার্থ উপযুক্ত অর্থাভাবের কথা ছাড়িয়া দিলে প্রায় 3 মাস শ্রমের পর স্বামীজির সন্তোষ লাভের যথেষ্ট কারণ ছিল। ইহা স্বামীজির নিজের কথা ভিন্ন অন্য সূত্রেও জানা যায়। স্বামীজির ক্লাসে উপস্থিত থাকিতেন এরূপ এক ব্যক্তি এক সংবাদপত্রে লিখিয়াছিলেন, লন্ডনের বিশিষ্ট পরিবারের কোনো এক ভদ্রমহিলা চেয়ারের অভাবে আসন পিড়ি হইয়া মেঝেতে বসিয়া গুরুর প্রতি ভারতীয় চেলাদের সদৃশ পূর্ণ শ্রদ্ধা লইয়া উপদেশ শুনিতেছেন। এরূপ দৃশ্য সচরাচর দেখা যায় না। ইংরেজি ভাষাভাষী জাতির হৃদয়ে স্বামীজি ভারতের জন্য যে ভালোবাসা ও সহানুভূতি উদ্দীপিত করিতেছেন, তাহা নিশ্চয়ই ভারতের উন্নতির পক্ষে একটি সুদৃঢ় সমুন্নত স্তম্ভের সদৃশ হইয়া উঠিবে। তো ইংল্যান্ডের কার্যের সাফল্য স্বামীজি স্বচক্ষে দেখিয়াছিলেন এবং অধিকতর সাফল্যের সম্ভাবনার গভীর আশাও পোষণ করিতেন। তো নিজে কিন্তু তিনি স্বচক্ষেই যেন দেখেছিলেন, কেননা প্রথমবার যখন তিনি ইংল্যান্ডে আসছেন তখন কিন্তু এতটা আশা নিয়ে তিনি আসেননি। ফলস্বরূপ তিনি আশাতীত দেখলেন। লোকচিত্তে তাহার বার্তা স্থায়ী আসন পাতিয়াছিল। স্টাডির ন্যায় কর্মী তিনি লাভ করিয়াছিলেন, নিবেদিতার মতো কর্মীর আগমনের পূর্বাভাস পাইয়াছিলেন এবং ভারত প্রত্যাগত ইংরেজ সেনানায়কদের মধ্যে বেদান্তের প্রতি অনুরাগ দর্শনে ভারতীয় কার্যে অধিকতর সাহায্য লাভের আশায় আলোক দেখিয়াছিলেন। এত সব ইঙ্গিত স্বামীজি যেন পাচ্ছিলেন। তো এরপরে ইংল্যান্ডে যখন তিনি আছেন, সেখান থেকেই কিন্তু আমেরিকায় যাওয়ার জন্য স্বামীজির কিন্তু সেই আবার তাগিদ শুরু হয়েছে। স্বামীজিকে বারবার করে লিখছেন তারা। এই উভয় সংকটে পড়িয়া স্বামীজি স্থির করিয়াছিলেন, ভারত হইতে আরেকজন সন্ন্যাসীকে আনাইয়া ইংল্যান্ডের কার্য তাহার হস্তে সমর্পণপূর্বক তিনি স্বয়ং আমেরিকায় ফিরিয়া যাইবেন। কারণ সবে মাত্র শুরু হয়েছে ইংল্যান্ডের কাজ, সেখানে আরেকজন এসে যদি হাল না ধরেন তাহলে স্বামীজি যেতে পারছেন না। সেই বিশেষত সংস্কৃত শাস্ত্র ইংরেজিতে অনুবাদের জন্য তিনি একজন হিন্দু সন্ন্যাসীর মুখাপেক্ষী ছিলেন। আর তিনি জানিতেন যে স্বামীজির পক্ষে দীর্ঘকাল ইংল্যান্ডে থাকা সম্ভব হইবে না। অতএব নিজের বিবেচনানুসারে এবং স্টাডির অনুরোধে স্বামীজি ভারতে গুরু ভ্রাতাদিগকে লিখিয়া পাঠাইলেন, তাহারা যেন অবিলম্বে একজন উপযুক্ত সন্ন্যাসীকে ইংল্যান্ডে প্রেরণ করেন। তিনি নিজে কৃতবিদ্য, ত্যাগী ও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরাগী স্বামী রামকৃষ্ণানন্দকে পাইবার আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। অগত্যা রামকৃষ্ণানন্দজির আগমন অসম্ভব হইলে স্বামী শারদানন্দ বা স্বামী অভেদানন্দকে পাঠাইতে লিখিয়াছিলেন। স্বামী রামকৃষ্ণানন্দের আগমন তখন অসম্ভব ছিল, কারণ তিনি তখন দারুণ চর্মরোগে ভুগিতেছিলেন। শরীর মোটেই ভালো ছিল না রামকৃষ্ণানন্দজির। অপর দুইজনেরও বোধ হয় কোনো কারণে তখনই যাত্রা করা সম্ভব হয় নাই। অতএব আলমবাজার মঠ হইতে অপর দুই একজনের নাম প্রস্তাবিত হইল, কিন্তু স্বামীজির তাহা মনোপুত হইল না। তিনি পুনর্বার পূর্বের ব্যক্তিদিগের কাহাকেও পাইবার আকাঙ্ক্ষাই জানাইলেন, এমনকি আসার ব্যয় বাবদ কিছু টাকাও পাঠাইলেন এবং কিভাবে আসিতে হইবে, কিরূপ পোশাক পরিতে হইবে ইত্যাদি লিখিয়া পাঠাইলেন। তথাপি স্বামীজির ইংল্যান্ড পরিত্যাগের পূর্বে কেহই আসিলেন না। এই অবস্থায় হতাশ হইয়া তিনি একসময় মাদ্রাজ হইতে সশিষ্য কাহাকেও আনাইবার চেষ্টাও করিয়াছিলেন। আমেরিকার জন্য একজন প্রচারকের প্রয়োজন বোধ করিয়াছিলেন। আলাসিঙ্গাকে লিখিত 18 নভেম্বর 1895 তারিখের পত্রে আছে। স্বামীজির পত্রাবলী হইতে জানিতে পারা যায়, 24 সেপ্টেম্বর হইতে পূর্ণ 2 মাস এইভাবে চেষ্টা করিয়া এই বিষয়ে প্রায় বিফলকাম হইয়াই
27 নভেম্বর বুধবার ব্রিটানিক জাহাজে আমেরিকা রওনা হইলেন। স্বামীজি কেউ আর যখন গেল না, স্বামীজি নিজেই এবার আমেরিকার জন্য বেরিয়ে পড়লেন। অবশ্য নতুন সন্ন্যাসী না আসিলেও স্বামীজির অবর্তমানে ইংল্যান্ডের কাজ সম্পূর্ণ বন্ধ হইল না, কারণ শ্রীযুক্ত স্টাডির পূর্বধৃত প্রবন্ধেই আছে। তিনি যখন আমেরিকায় গিয়া ফিরিয়া গেলেন, তখন এইভাবে যে প্রারম্ভিক কার্য সম্পাদিত হইয়াছিল তাহাকে বাঁচাইয়া রাখবার জন্য ভগবদ্গীতা এবং ওই জাতীয় বিষয় অধ্যয়নের জন্য ক্লাস আরম্ভ হইল। এই ক্লাসগুলি এখনও চলিতেছে। এজন্য কোনো পরিচয়পত্রাদির প্রয়োজন নাই, কোনো প্রতিষ্ঠান গঠিত হয় নাই, হইবেও না, আর ইহার সহিত অর্থ প্রদানেরও কোনো সম্পর্ক নাই। বলা বাহুল্য, এই কার্য পরিচালনার প্রধান দায়িত্ব স্টাডির কন্ধেই ন্যস্ত ছিল। স্টাডি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন সেই কাজ। মোটের উপর ইংল্যান্ডের কার্যে পূর্ণ সন্তোষ ও ভবিষ্যতে ফিরিয়া অধিকতর কার্য করার আকাঙ্ক্ষা লইয়া স্বামীজি ইংল্যান্ড ত্যাগ করিলেন। এইভাবে স্বামীজি একটা আশা নিয়ে তারপরে কিন্তু ইংল্যান্ড থেকে বেরিয়ে পড়লেন। তো ইংল্যান্ড ও আমেরিকার কাজের যে তুলনামূলক লিপি তিনি জাহাজে বসিয়া 5 ডিসেম্বর কুমারী অ্যালবার্টাকে লিখিয়াছিলেন, তাহাতে এই কথা স্পষ্ট সাক্ষ্য পাওয়া যায়। পত্রে আছে, অ্যালবার্টা, তোমাদের দেশে আমেরিকায় বৈদান্তিক চিন্তাধারা প্রথমে অজ্ঞ বাতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা প্রবর্তিত হইয়াছিল। এই প্রবর্তনের ফলে সৃষ্ট নানা অসুবিধার মধ্য দিয়ে কাজের পথ তৈরি করে নিতে হয়। তুমি হয়তো লক্ষ্য করেছো, আমেরিকায় আমার ক্লাসগুলিতে উচ্চ শ্রেণীর নরনারী কখনো কখনো যোগ দিয়েছেন, তাও মুষ্টিমেয়। আবার আমেরিকায় উচ্চ শ্রেণীর লোকেরা ধনী হবার ফলে তাদের সমস্ত সময় ঐশ্বর্য সম্ভোগ করতে ও ইউরোপীয়দের অনুকরণ করতে করতে কাটে। অপরপক্ষে ইংল্যান্ডে বৈদান্তিক মতবাদ দেশের সেরা জ্ঞানী ব্যক্তিদের দ্বারা প্রবর্তিত হয়েছে, এবং ইংল্যান্ডের উচ্চ শ্রেণীর মধ্যে বহু লোক আছেন যারা বিশেষ চিন্তাশীল। তুমি শুনে অবাক হবে, এখানে আমি ক্ষেত্র সম্পূর্ণ প্রস্তুত পেয়েছিলাম এবং বিশ্বাস করি যে আমার কাজ আমেরিকার চেয়ে ইংল্যান্ডে বেশি সফল হবে। ইংল্যান্ড সম্বন্ধে আমার মত অনেকখানি পাল্টে গিয়েছে এবং আমি সানন্দে তা স্বীকার করি। আর শ্রীযুক্ত বুলকে তিনি 8 ডিসেম্বর জানাইলেন, ইংল্যান্ডে আমি জনকয়েক বন্ধু রেখে এসেছি। আগামী গ্রীষ্মে ফিরে যাব, এই আশায় তাঁরা আমার অনুপস্থিতিকালে কাজ করবেন। এইভাবে স্বামীজি যেন একটা সুন্দর ব্যবস্থা করে তারপরে ইংল্যান্ড থেকে বেরিয়ে এলেন। এইবার স্থায়ী কার্য প্রতিষ্ঠা স্বামীজির শুরু হচ্ছে। এবার সে কীভাবে সাংগঠনিকভাবে আমেরিকায় কাজ হচ্ছে, ইংল্যান্ডে কাজ হবে, সমস্ত স্বামীজি যেন এবার তৈরি করছে। তো স্বামীজি 6 ডিসেম্বর শুক্রবার 1895 নিউ ইয়র্কে পৌঁছলেন। এই যাত্রাটি তাহার মোটেই প্রীতিপ্রদ ছিল না। স্বামীজি এখানে আগেও তো গেছেন জাহাজে করে সমুদ্রযাত্রায়, কখনো কিন্তু স্বামীজির সেই সি সিকনেস হয়নি। এইবার কিন্তু স্বামীজি সেই সি সিকনেসে পড়ে গেলেন, প্রচণ্ড কষ্ট হয়েছে। তো নিউ ইয়র্কে ফিরিয়া তিনি 228 ওয়েস্ট 39 নম্বর স্ট্রিটের বাড়িতে উঠিলেন। বন্ধুকে নিয়ে বাড়িতে তাহার বাসের জন্য 2খানি বড় ঘর ঠিক করিয়া রাখিয়াছিলেন। স্বামী কৃপানন্দ তাহার সহিত সেই বাড়িতে বাস করিতে আরম্ভ করিলেন। তো এইভাবে স্বামীজি সেখানে একটি ঘরে এসে উঠলেন। তো এখানে স্বামীজি এসে একটা সুন্দর একটা ভাড়া বাড়িতে উঠলেন ঠিকই, কিন্তু ভাড়া বাড়িটা মোটেই সেই বাড়িটি সুবিধাজনক ছিল না, অপরিষ্কার ইত্যাদি। তো সেখানে অনেক কিছু স্বামীজিকে কিন্তু নিজের হাতেই করতে হতো। তো
ঘর দুইখানি ছিল দোতলায় অবস্থিত, সম্মুখের খানি রাস্তার উপরে এবং অপরখানি তাহার পশ্চাতে। প্রথমে স্বামীজি ও কৃপানন্দ দুই বিভিন্ন কামরাতে থাকিতেন, কিন্তু পরে কার্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে লোক সমাগম আরম্ভ হইলে কৃপানন্দ ওই বাড়ির উচ্চতম তলায় একখানি ঘরে চলিয়া গেলেন, আর স্বামীজি পশ্চাতের ঘরখানিকে শয়নকক্ষ, সম্মুখের খানিকে ক্লাস ইত্যাদির জন্য ব্যবহার করিতে লাগিলেন। তো লন্ডন হইতে প্রত্যাবর্তনের পর এই দিকে আরও বেশি ঝুঁকিলেন। একটু নিরিবিলিতে থাকার স্বামীজির খুব ইচ্ছা বরাবরই ছিল। লন্ডন থেকে আসার পরে তিনি কিন্তু আরও বেশি যেন একটু নিরিবিলি থাকতে চাইছেন। ইহার প্রস্তুতি স্বরূপ 8 ডিসেম্বর তিনি শ্রীযুক্তা বুলকে লিখিলেন, সাধারণের কাছে প্রকাশ্যভাবে বক্তৃতা দেওয়াটা আমি একেবারে ছেড়ে দেব স্থির করেছি। এই লোকজন এইসব যেন আর তার ভালো লাগছে না, কারণ আমি দেখেছি আমার পক্ষে সর্বোৎকৃষ্ট কাজ হচ্ছে প্রকাশ্য বক্তৃতায় কিংবা ঘরোয়া ক্লাসে টাকা কড়ির একদম সংস্রব না রাখা। পরিণামে ওতে কাজের ক্ষতি হবে এবং খারাপ দৃষ্টান্ত দেখানো হবে। ইংল্যান্ডে আমি ওই ধারায় কার্য করেছি এবং লোকজন স্বেচ্ছায় যে টাকা কড়ি দিতে এসেছিল তাও ফেরত দিয়েছি। ওই পত্রেই তিনি জানিতে চাহিয়াছিলেন শিকাগো গিয়া ধারাবাহিক কতকগুলি বক্তৃতা দেওয়া সম্ভব হইবে কিনা, তাহা যেন শ্রীযুক্ত বুল তাহাকে জানান। অবশ্য টাকা কড়ির ব্যাপার একদম বাদ দিতে হইবে। এই যে বক্তৃতার পরিবর্তে টাকা নেওয়া, এইটি স্বামীজি যেন আর স্বামীজির ঠিক পছন্দের কাজ হচ্ছে না। সেই জন্য তিনি ঠিক করলেন যে এইভাবে আর তিনি যেন জীবনযাপন করবেন না, কিন্তু বক্তৃতা দিতে চাইছেন, টাকা পয়সার বিনিময়ে বা এইসব লেনদেনের মধ্যে তিনি আর থাকতে চাইছেন না, সম্পূর্ণ সংস্রব ত্যাগ করতে চাইছেন। স্বামীজি শিকাগো যাইবার কথা ভাবিয়াছিলেন, কিন্তু যাওয়া হয় নাই। অবশ্য বিরক্তিকর সমুদ্রযাত্রা, সেটা মনে পড়ে গেল আবার স্বামীজির। বিরক্তিকর সমুদ্রযাত্রা ও সমুদ্র রোগের পর মাত্র 3টি দিন তিনি অবকাশ লইলেন। অবশ্য এই 3 দিনও বিশ্রাম অল্পই মিলিল, কারণ পুরাতন বন্ধু বান্ধবের সহিত দেখা সাক্ষাৎ ইত্যাদিতেই ওই অল্প সময় কাটিয়া গেল। ক্লাসগুলির খবর অলি বুলকে লিখিত স্বামী কৃপানন্দের এক পত্র হইতে জানা যায়। স্বামীজি কাল সন্ধ্যায় একটি বক্তৃতা করিয়া তাহার কার্য আরম্ভ করিয়াছেন। বক্তৃতায় তিনি যোগের বিবিধ প্রণালীর কথা বলিয়াছেন। তো কৃপানন্দজি এইভাবে জানাচ্ছেন যে এই হলো স্বামীজির আরম্ভ আবার ক্লাসের যোগের কথা। সম্ভবত সাংখ্য দর্শন উপনিষদ সম্বন্ধেও ক্লাস করিতেন। কৃপানন্দের আরেকখানি পত্র হইতে বক্তৃতার কয়েকটি বিষয়ের নাম পাওয়া যায়। প্রাণ উহার পরবর্তী বিকার, মন উহার ক্রিয়া ও সংযম, প্রধান যোগ সাধনগুলি, উপনিষদ, এইসব কিছু কিছু স্বামীজি তখন সিলেক্ট করে রেখেছেন। এগুলোর উপরে তিনি ক্লাস নিতে চাইছেন। বড়দিনের প্রাক সন্ধ্যায় ভক্তিযোগ সম্বন্ধে ক্লাস করিয়া তবে রিজলি ম্যানরে লেগেটদের গৃহে অল্পদিনের জন্য বেড়াইতে ও বিশ্রাম লইতে গিয়াছিলেন। প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়লেন স্বামীজি। স্বামীজি যে বাড়িতে থাকিতেন উহার একতলায় ছিল রান্নাঘর। বাড়িটি ভাড়াটিয়া, সকলেই সেখানে রান্না করিত, ফলে ঘরের জিনিসপত্র বড় অপরিষ্কার ছিল, রান্নাও তেমন রুচিকর হইত না। অতএব স্বামীজির অনুরোধে তাহার ছাত্রী শ্রীমতী সারা এলেন ওয়াল্ডোকে রন্ধনের দায়িত্ব লইতে হইল। ভগিনী দেবমাতার স্মৃতিকথা হইতে ওই কালের কিছু কিছু ঘটনা জানিতে পারা যায়। দেবমাতার পূর্ব নাম ছিল কুমারী লরা গ্লেন। তিনি স্বামীজির ক্লাসেরই মাধ্যমে ওয়াল্ডোর সহিত পরিচিত হন এবং ওয়াল্ডোর মুখে ওই সব প্রাচীন দিনের কথা শুনিয়া লিপিবদ্ধ করেন। মনে রাখিতে হইবে পূর্ববারে স্বামীজি 33 নম্বর রাস্তার বাড়িতে ছিলেন, এবারে 39 নম্বরে। দ্বিতীয় বাড়ি অপেক্ষাকৃত ভদ্রপাড়ায় হইলেও উহাকে খুব সম্ভ্রান্ত বলা চলে না। দেবমাতা এই দ্বিতীয় পল্লীকেও তাই দরিদ্রপল্লী বলিয়াই বর্ণনা করিয়াছেন। দেবমাতা স্বামীজির অনুরক্ত এবং তাহার ক্লাসের নিয়মিত ছাত্রী হইলেও
কোনো কারণে স্বামীজির ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করিতে পারেন নাই। হয়তো তাহার ভগিনীর বিরোধী ইহার কারণ ছিল। ওয়াল্ডো ও স্বামীজির সম্বন্ধে তিনি লিখিয়াছেন, স্বামীজির নিউ ইয়র্কে বক্তৃতা ও ক্লাসগুলিতে যাহারা আসিতেন তাহারা অচিরে এমন এক দীর্ঘকায়া মর্যাদাশালিনী নারীমূর্তির সহিত পরিচিত হইয়া পড়িতেন, যিনি সর্বকার্যে ব্যস্ত থাকিয়া অবিরাম ঘুরিয়া বেড়াইতেন। আমরা শীঘ্রই জানিতে পারিলাম ইনি দর্শন অন্যান্য সাধারণ সাংস্কৃতিক বিষয়ে সুশিক্ষিতা কুমারী এলেন ওয়াল্ডো এবং ইনি রাল্ফ ওয়াল্ডো এমারসনের দুঃসম্পর্কীয়া আত্মীয়া। স্বামীজি তাহার নাম দিয়াছিলেন হরিদাসী, আর নামটি ছিল খুবই মানানসই, কারণ ইহা জানাই ছিল যে তিনি ভগবৎ কার্যে উৎসর্গিত প্রাণা। তাহার সেবা ছিল অবিরাম ও ক্লান্ত। তিনি রাঁধিতেন, গ্রন্থ সম্পাদনার কার্য করিতেন, গৃহাদি পরিষ্কার রাখিতেন, শ্রুতিলেখিকার কাজ করিতেন, অপরকে শিখাইতেন ও চালাইতেন, বইয়ের প্রুফ দেখিতেন ও অভ্যাগতদের সহিত আলাপ করিতেন। কত কাজ করতেন এই ওয়াল্ডো হরিদাসী। তো স্বামীজি নিউ ইয়র্কে আসিয়া বর্ণবিদ্বেষের ফলে উপযুক্ত পল্লীতে উপযুক্ত গৃহ বা পরিবেশ না পাইয়া অবহেলিত পল্লীতে বাড়ি ভাড়া লইতে বাধ্য হন। যেরূপ পরিবেশ বা যেরূপ লোকের সান্নিধ্য লাভ বাঞ্ছিত ছিল তাহার কোনোটিই তিনি পাইলেন না। ওই দরিদ্র পল্লীর অপরিচ্ছন্ন বাসগৃহগুলির একটিতে এক রাত্রি যাপনের পর তিনি কুমারী ওয়াল্ডোকে বলিলেন, এখানকার খাদ্য বড় অপরিষ্কার দেখায়, তুমি আমায় রেঁধে দিতে পারো? ওয়াল্ডো তখনই গৃহস্বামিনীর নিকট যাইয়া রান্নাঘর ব্যবহারের অনুমতি লইয়া আসিলেন। তারপর নিজেরই ভাণ্ডার হইতে রান্নার বাসনপত্র খাদ্য সামগ্রী সংগ্রহ করিলেন এবং পরদিন সকালে ওইসব সঙ্গে করিয়া আনিলেন। তাহার বাসস্থান ছিল ব্রুকলিনের অপর প্রান্তে। পথ চলার একমাত্র বাহন ছিল মন্থরগামী ঘোড়ার গাড়ি এবং নিউ ইয়র্কে স্বামীজির বাসস্থান 38 নম্বর স্ট্রিটে আসিতে 2 ঘণ্টা লাগিত। ইহাতেও ভ্রুক্ষেপ না করিয়া ওয়াল্ডো সকালে 8টায় কিংবা তারও আগে পথে নামিতেন এবং রাত্রি 9টা-10টায় বাড়ির পথ ধরিতেন। ছুটির দিনে বিপরীত ব্যবস্থা হইত। এবারে স্বামীজি ছ্যাঁকড়া গাড়ি ধরিতেন, 2 ঘণ্টা পথ চলিতেন এবং রাঁধিতেন। কুমারী ওয়াল্ডোর সাদাসিধা বাড়ির নীরবতা ও স্বাধীনতার মধ্যে তিনি আরাম ও বিশ্রাম পাইতেন। রান্নাঘরটি ছিল বাড়ির সর্বোচ্চ তলায়। তাহার সম্মুখে ছিল খাবার ঘর, সূর্যালোকে সমুজ্জ্বল ও গামলায় বসানো চা গাছে পূর্ণ। নূতন নূতন খাদ্য প্রস্তুতে ব্যস্ত কিংবা পাশ্চাত্য খাদ্য লইয়া গবেষণায় নিযুক্ত স্বামীজি ক্রীড়ারত বালকের ন্যায় ব্যস্ত সমস্তভাবে এঘর ওঘর করিতে থাকিতেন। কুমারী ওয়াল্ডো আমাকে পরে বলিয়াছিলেন, এমন নিবিড় মেলামেশার মধ্যেও আমার মনে যে একবারও সংসার ত্যাগের কথা উঠে নাই, ইহা খুবই আশ্চর্য। তাহার সঙ্গে ভারতে যাইবার কথাও আমি কখনো আন্তরিকভাবে ভাবি নাই। আমার মনে হইতো আমার স্থান আমেরিকায়, অথচ আমি তাহার জন্য করিতে পারিতাম না এমন কিছুই ছিল না। তিনি যখন প্রথম নিউ ইয়র্কে আসিলেন তখন তিনি সর্বত্রই তাহার কমলা রঙের আলখাল্লা পরিয়া থাকিতে চাহিতেন। ব্রডওয়ের উপর এমন আগুনের মতো উজ্জ্বল কোটের পাশে পাশে চলিতে বেশ একটু সাহসের প্রয়োজন হইত। স্বামীজি যখন অন্যদিকে ভ্রুক্ষেপ না করিয়া রাজোচিত ভঙ্গিতে দীর্ঘ পদবিক্ষেপে আমার পুরোভাগে চলিতে থাকিতেন আর আমি হাঁপাইতে হাঁপাইতে সঙ্গে চলিতে চেষ্টা করিতাম, তখন সকলেই আমাদের দিকে চাহিয়া থাকিত এবং প্রত্যেকেই জিজ্ঞাসা করিত, এরা আবার কারা? পরে আমি তাহাকে বলিয়া কহিয়া আরও ফিকে রঙের কোড ব্যবহার করিতে রাজি করাইয়াছিলাম। খুব উজ্জ্বল তখন ছিল, একেবারে আগুনের মতো রং যেন। একদিন সকালে স্বামীজি দেখিলেন কুমারী ওয়াল্ডোর চক্ষে জল। তিনি উদ্বেগ সহকারে জিজ্ঞাসা করিলেন, কি হলো এলেন? কোনো কিছু ঘটেছে কি? ওয়াল্ডো বলিলেন, মনে হচ্ছে আমি আপনাকে কিছুতেই তুষ্ট করতে পারছি না। অপরে আপনার বিরক্তি ঘটালেও আপনি বকবেন আমাকেই।
স্বামীজি অমনি বলিয়া উঠিলেন, আমি ওসব লোককে তেমন ভালো রকম জানি না যে তাদের বকবো। তাদের বকতে না পেরে আমি তোমার কাছেই আসি। নিজের লোককেই যদি না বকতে পারি তাহলে বকবো কাকে? বকুনিটাও দিচ্ছেন। যেমন ভালোবাসেন, ভালোবাসার পাত্রকেই মানুষে কিন্তু বকুনি দেয়। আপন মনে না করলে তো কখনো বকুনি দেবে না। এটি পরে বুঝলেন। সঙ্গে সঙ্গে ওয়াল্ডোর অশ্রু শুকাইয়া গেল এবং অতঃপর তিনি গালাগালি খুঁজিয়া বেড়াইতেন, কারণ উহা ছিল নৈকট্যের নিদর্শন। স্বামীজি কখন বকবে সেটাই যেন খুঁজে বেড়াতেন, যে ওইটাই হলো নৈকট্যের উদর্শন, নৈকট্যের নিদর্শন। তাহলে তার মানেই আমি তার কাছাকাছি আছি। কুমারী ওয়াল্ডো নিজেই আমাকে বলিয়াছিলেন যে ইহা তাঁহারই জীবনের ঘটনা। রোমারোলার মতে যদিও উহা অপর এক শিষ্যের জীবনের ঘটনা, অবশ্য এরূপ ব্যাপারের পুনরাবৃত্তি হওয়া খুবই সম্ভব। শিক্ষকদের সম্বন্ধে কুমারী ওয়াল্ডোর যথেষ্ট অভিজ্ঞতা ছিল। স্বীয় সুদীর্ঘ জ্ঞানোন্বেষণ ব্যাপদেশে তিনি অনেকেরই পদতলে আশ্রয় লইয়াছিলেন, কিন্তু 2-4 দিন আগে বা পরেই হোক তিনি দেখিতেন সকলেরই প্রকৃতিতে ত্রুটি আছে। তাহার মনে সতত ভয় হইত যে এই হিন্দু সন্ন্যাসীর প্রকৃতিতে ওইরূপ ত্রুটি ধরা পড়িয়া যায়। এইরূপ দুর্বলতার চিহ্ন ধরা পড়ে কি না এই বিষয়ে তিনি খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। সে চিহ্ন ধরাও পড়িল। কি সেই ত্রুটি? সেদিন স্বামীজি ও তিনি নিউ ইয়র্কে এক বৈঠকখানায় উপস্থিত ছিলেন। স্বামীজির সময়ের নিকট নিউ ইয়র্কের সহিত বর্তমান নিউ ইয়র্কের কোনো মিল ছিল না। তখনকার দিনে রাস্তার 2 ধারে ছিল সারি সারি বাদামি পাথরের তৈরি একই রকমের সব বাড়ি। বাড়িগুলির চেহারা এতই একঘেয়ে ছিল যে এক প্রসিদ্ধ চিত্রকর জিজ্ঞাসা করিয়েছিলেন, আপনারা কি করে টের পান যে নিজের বাড়িতে এসেছেন? ভুলে তো প্রতিবেশীর বাড়িতেও ঢুকে পড়তে পারেন। এই অপ্রশস্ত অথচ রাস্তার দিক হইতে দৈর্ঘ্যে অনেক দূর পর্যন্ত লম্বা প্রত্যেকটি বাড়ির দ্বিতলে একটি করিয়া সরু ও দীর্ঘ বৈঠকখানা থাকিত। উহার এক প্রান্তে ভাঁজ করা 4 পাল্লার দরজা, অপর প্রান্তে 2টি বড় জানালা এবং তাহাদের মধ্যস্থলে মেঝে হইতে সিলিং পর্যন্ত উঁচু একখানি প্রকাণ্ড আয়না থাকিত। এই আয়নার দিকে যেন স্বামীজির একটু ঝোঁক দেখা গেল। আয়নার দিকে খুব স্বামীজির ঝোঁক। তিনি বারবার উহার সামনে দাঁড়াইয়া মন দিয়া নিজের চেহারা দেখিতে লাগিলেন। কেন সেইটি ঝোঁক? আমরা পরে আসছি সেটাতে। তিনি কি তার অঙ্গসজ্জার জন্য না রূপসজ্জার জন্য? এটাই দেখব আমরা পরে। এটা ভারী সুন্দর ঘটনা। তিনি বারবার উহার সামনে দাঁড়াইয়া মন দিয়া নিজের চেহারা দেখিতে লাগিলেন, আর মাঝে মাঝে চিন্তামগ্নভাবে ঘরখানিরে প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বেড়াইতে থাকিলেন। কুমারী ওয়াল্ডো উদ্বিগ্ন দৃষ্টিতে তাহাকে দেখিতে থাকিলেন। এইবারে বুঝি বা চিচিং ফাঁক, এবারে বোধহয় চিচিং ফাঁক। তিনি ভাবিতে লাগিলেন, ইনি তো আপন অহংকারে মত্ত, নিজেকে দেখছেন। আমরা আয়না দেখছি মানেই কি, নিজেকে দেখে দেখে খুব আরও যেন ফুলছি আর কি, যে বাহ বেশ তো দেখাচ্ছে ইত্যাদি। এইভাবে আমাদের নিজেরই অহংকার নিজের মধ্যে আসে। তো ওয়ার্ল্ডেও কিন্তু স্বামীজি সম্বন্ধে সেটিই ভাবছেন। এইবার চিচিং ফাঁক, তিনি তো একেবারে মত্ত হয়ে গেছেন দেখছি অহংকারে। অকস্মাৎ স্বামীজি তাহার দিকে ফিরিয়া বলিলেন, এলেন, এই যে দেখছি সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমি আমার নিজের চেহারা মনে রাখতে পারি না। এই হলো সিক্রেট এখন আসছে। কেন স্বামীজি বারবার আয়না দেখছে, এইটি যদি আমরা ভাবি তাহলে সত্যি আশ্চর্য, মানে মহা আশ্চর্যের কথা। এই হলো স্বামী বিবেকানন্দ।
তিনি নিজের চেহারা দেখবেন বলে, নিজের সাথে নিজে পরিচয় করবেন বলে বারবার আয়নার কাছে যাচ্ছেন। এটা ভাবা যায়? আমরা কখনো সেটি ধারণা করতে পারবো? নিজের চেহারা মনে করে রাখতে পারি না। আমি আরশিতে এত করে নিজেকে দেখে নিচ্ছি, কিন্তু যে মুহূর্তে মুখ ফেরাই অমনি ভুলে যাই যে আমাকে কেমন দেখায়। কি কাণ্ড দেখুন! অর্থাৎ তিনি সেই আত্মভাবে সবসময় ভাবান্বিত, ব্রহ্মভাবে মত্ত তিনি। ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠাকুর বলছেন জল খাবো, জিলিপি খাবো। তার মানে কত উঁচুর থেকে নামিয়ে এনে আমিতে আনছেন, এই শরীরটাতে মনটাকে আনছেন, এসে বলছেন যে আমি জল খাবো। এই শরীরটাতে মনটাই আসছে না। ঠিক স্বামীজির ক্ষেত্রেও আমরা ওই একই জিনিস দেখতে পাচ্ছি। তিনি বারবার গিয়ে আরশির সামনে, আয়নার সামনে নিজের চেহারা দেখতেন, কেননা নিজের চেহারাটাই তিনি ভুলে যাচ্ছেন। বলছেন যে যখনই মুখ ফেরাই তখনই আবার সেই ভুলে যাচ্ছে। ওয়ার্ল্ডও ভেবেছিল অন্যান্য কিছু, যে এইবার স্বামীজি বোধহয় নিজের রূপে ভীষণ অহংকারে মত্ত হয়েছেন। স্বামীজির এই প্রথমবার আমেরিকা পরিভ্রমণকালে রাজ্য গ্রন্থখানি পড়িয়া গড়িয়া উঠে ইহার অধিকাংশ তিনি মুখে মুখে বলিয়া গিয়াছিলেন, আর কুমারী ওয়ার্ল্ড লিখিয়া লইয়াছিলেন রাজ্যক। ওয়ার্ল্ড সাংকেতিক লিখিকা ছিলেন না, সাধারণভাবেই লিখিয়াছিলেন। ওই কার্যে ব্যয়িত মনোরম সময়টির স্মৃতি তাহার নিকট বড়ই মধুময় ছিল। তিনি প্রায় ওই সব দিনের কথা বলিতেন। স্বামীজির খাদ্য প্রস্তুত হইয়া গেলে রান্নাঘরের কাজ শেষ করিয়া প্রতিদিন তিনি বাড়ির পশ্চাৎভাগে স্বামীজির বাসকক্ষে আসিতেন এবং টেবিলের কাছে বসিয়া উহার উপরের দোয়াতে কলম ডুবাইতেন। তখন হইতে সেই দিনের মতো কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি কলম ভিজাইয়াই রাখিতেন, যাহাতে ক্ষণে ক্ষণে স্বামীজির যে বাক্যস্রোত চলিতে থাকিত তাহার প্রারম্ভেই তিনি কলম ধরিতে পারেন। একেবারে রেডি হয়ে থাকতেন, স্বামীজি বললেই লিখে রাখবেন। মাঝে মাঝে সংস্কৃত শ্লোকের কোনো শব্দের ইংরেজি প্রতিশব্দ ঠিক করিবার জন্য স্বামীজি 15-20 মিনিট সমাহিত মনে বসিয়া থাকিতেন, কিন্তু তবু কলম শুকাইতে দেওয়া হইত না। বলিয়া যাওয়ার তোর তো যে কোনো মুহূর্তেই আরম্ভ হইতে পারিত। এনে কলমকে সবসময় তিনি রেডি রাখতেন। পাণ্ডুলিপি প্রস্তুত হইয়া গেলে উহার মুদ্রণের দায়িত্ব কুমারী ওয়ার্ল্ডের হস্তে অর্পিত হইত, কিন্তু পুস্তক প্রকাশের পূর্বে তাহাকে বহু ক্লেশ ও মর্মপীড়ার সম্মুখীন হইতে হইয়াছিল। স্বামীজির আর একজন বিশিষ্ট অনুরাগী পাণ্ডুলিপিটি ধার করিয়া লন্ডনে লইয়া যান এবং সেখানে উহা প্রকাশ করেন, কারণ ওই ব্যক্তির ধারণা ছিল লন্ডনে উহা প্রকাশিত হইলে স্বামীজিরই সুবিধা হইবে। ইহার ফলে তখনকার মতো আমেরিকান সংস্করণ বাহির করা সম্ভব হইল না। অপ্রচলিত শব্দের শব্দপঞ্জিকা অন্যান্য কিছু কিছু অংশ যোগ করার পরে উহা সম্ভব হইয়াছিল। রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ, এই বিষয়টি পরেও আলোচিত হইবে। এইভাবে কিন্তু এই রেমিনিসেন্সেস অফ স্বামী বিবেকানন্দ বেরিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। স্বামীজির সেই রূপ এবং স্বামীজির সেই মনোভাবের কথা আমরা মনে রেখে স্বামীজির প্রতি সেই শ্রদ্ধা বিশ্বাস আমাদের বর্ধিত হোক। এইটি নতুন বছরের প্রথম দিনে আমাদের এইটি স্বামীজির কাছে প্রার্থনা। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।